নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ জাতীয় বিষয় নিয়ে দেখুন, 2024-এর লোকসভা নির্বাচনের পর মুসলিম সমাজের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ নিয়ে 13ই জুলাই অনলাইন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত তাজউদ্দিন আহমেদের লেখা অবলম্বনে আজকের বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে মুসলিম সম্প্রদায় আশঙ্কিত কিন্তু সংযত। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তাজউদ্দিন আহমেদ লিখেছেন, সংশয়ের কোনো জায়গাই নেই যে 2024-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেশের যে মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাদের বড় একটা অংশ হচ্ছে মুসলিম সম্প্রদায়ভুক্ত। তাদের এই প্রতিক্রিয়া অস্বাভাবিকও নয়। মুসলিমদের প্রতি বিজেপি এবং আরএসএস এর মনোভাব চিরকালই বিদ্বেষপূর্ণ। হিন্দু জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা MS গোলওয়ালকার 1960-এর দশকে প্রকাশিত বাঞ্চ অফ থটস গ্রন্থে যে মুসলিম বিদ্বেষ প্রকাশ করেছেন, সেই পথ থেকে কখনো সরে আসেনি আরএসএস বিজেপি। 80-র দশকের পর থেকে ভারতের রাজনীতিতে তাদের উত্থানের এক পিঠে রয়েছে উগ্র হিন্দু জাতীয়তাবাদ, আর অন্য পিঠে রয়েছে মুসলিম বিদ্বেষ। এই দুই অস্ত্রকে নিপুণভাবে ব্যবহার করে বহু নির্বাচনে জয়লাভ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024-এর নির্বাচনেও এর আগের দুবার লোকসভা ভোটের মতোই সাম্প্রদায়িক মেরুকরণকে অস্ত্র করে ক্ষমতায় ফেরার পরিকল্পনা ছিল শাসক দলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভায় অভিযোগ করেছেন যে দেশের বিরোধী দল কংগ্রেস ব্যক্তিগত সম্পত্তি, সোনা, এমনকি মঙ্গলসূত্র পর্যন্ত মুসলমানদের দিয়ে দেবে। সবকা সাথ সবকা বিকাশের ঢক্কানিনাদ থেকে সরে এসে মুসলিমদের সম্পর্কে বলেছেন তারা বেশি বেশি সন্তান উৎপাদন করেন এবং তারা অনুপ্রবেশকারী। ভোটের ফল বেরোনোর পর দেখা গেল সংসদে বিরোধীদের উপস্থিতি বেশ খানিকটা বেড়েছে, আর তাতেই স্বস্তি বোধ করছেন ভারতীয় সংখ্যালঘু সমাজ বা মুসলিম সমাজ। যদিও নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় কেন্দ্রীয় সরকার হয়েছে সম্পূর্ণ মুসলিম শূন্য সরকার, মুসলিমহীন সরকার। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় নরেন্দ্র মোদী কেন্দ্রে সরকার গড়তে এবার শরিকদের মুখাপেক্ষী। বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু দুজনই পোড় খাওয়া রাজনীতিবিদ, কিন্তু দুজনের কেউই সরাসরি মুসলিম বিদ্বেষের রাজনীতি করেন না। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষরাও আশা করছেন যে এর ফলে নরেন্দ্র মোদী তথা বিজেপির পক্ষে মুসলিম বিরোধী কোনো সিদ্ধান্ত দেশের উপর চাপিয়ে দেওয়া সহজ হবে না। আর তাছাড়া কংগ্রেসের নেতৃত্বে উজ্জীবিত বিরোধী শক্তিও মুসলিম সম্প্রদায়কে নিশ্চয়ই ভরসা যোগাবে। কিন্তু সংশয়ের কাঁটাও খানিকটা রয়ে গিয়েছে। মুসলিম বিরোধিতার পথ থেকে বিজেপি সরে আসবে সে সম্ভাবনা ক্ষীণ, কারণ সংখ্যাগুরু হিন্দুরা বিপদগ্রস্ত এবং মুসলিমরা দেশের প্রধান শত্রু। এই দুই ধারণার উপরেই তো দাঁড়িয়ে তাদের রাজনৈতিক পুঁজি। তাই ছলে বলে কৌশলে তারা যে সাম্প্রদায়িক বিভাজনকেই অস্ত্র হিসাবে ব্যবহার করবে সে সম্ভাবনা রয়েছে। সেই কাজে তাদের সহায়তা করার জন্য রয়েছে আরএসএস এর অসংখ্য শাখা সংগঠন, যারা শিরা উপশিরার মতো দেশের সব প্রান্তে সক্রিয়। দ্বিতীয়ত লক্ষণীয়, দেশের অনেক বিরোধী দল 2024-এর নির্বাচনে মুসলিম প্রার্থী কম দিয়েছে। প্রচারেও মুসলিম সম্প্রদায় সম্পর্কিত বিষয়গুলো জোরালোভাবে উত্থাপন করেনি। মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল হিসাবে চিহ্নিত হয়ে গেলে হিন্দু ভোট সবটুকু বিজেপির ঝুলিতে যাবে, এই আশঙ্কা থেকেই তাদের এই কৌশলী নৈশব্দ যে মুসলিম সম্প্রদায়ের পক্ষে স্বস্তিদায়ক নয় তা বলাই বাহুল্য। ফলে 2024-এর লোকসভা নির্বাচনে মুসলিম সম্প্রদায়ের প্রাপ্তি ঠিক কতখানি এবং আগামী কয়েক বছর দেশের রাজনীতিতে তাদের অবস্থান ঠিক কি হতে চলেছে, পরস্পর সম্পর্কিত এই দুই প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। এটা ঠিক যে দেশের মুসলিম সম্প্রদায় কোনো সমসত্ব গোষ্ঠী নয় এবং ভোট বাক্সে তারা সারা দেশ জুড়ে একইভাবে মত দেন, এই ধারণাটাও সম্পূর্ণ ভুল। তবুও উত্তরের একটা ইঙ্গিত পাওয়া যায় গত 10 বছরের
অর্থাৎ নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের কালে বিপন্নতার মুহূর্তগুলোতে মুসলিম সম্প্রদায়ের আচরণ এবং প্রতিক্রিয়াতে রাম মন্দির নিয়ে উচ্চতম আদালতের রায়ের পর সমাজ মাধ্যমে দেশের মুসলমান মানুষজনের মধ্যে জনপ্রিয় হয়েছিল হ্যাশট্যাগ সবর। সবরের অর্থ ধৈর্য, সংযম। ধৈর্য আর আত্মসংযমের মধ্যেই ভারতীয় মুসলমানরা আজ দিশা পাচ্ছেন। সন্দেহ নেই, বিগত 2 দশকে নরেন্দ্র মোদীর ভারতে বহুবার দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের আতঙ্কিত এবং ধৈর্যহারা হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকার ঘোষিত অমৃতকালে প্রশাসনের মদতে পুষ্ট গোরক্ষকদের হাতে মুসলমানদের মব লিঞ্চিং এর ঘটনা ভিডিও রেকর্ড বা সমাজ মাধ্যমে লাইভ স্ট্রিম করা হয়েছে। বুলডোজার চালিয়ে মুসলমানদের বাড়ি গুঁড়িয়ে দিয়ে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বুলডোজার বাবা নামে জনপ্রিয় হয়েছেন। লাভ জেহাদের অভিযোগে আক্রান্ত হয়ে ভিটেমাটি ছেড়েছে নিরীহ মুসলমান পরিবার। নিয়মিত ঘটেছে মুসলমানকে হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে আসার অর্থাৎ ঘর ওয়াপসির মতো ঘটনা। দিল্লির বস্তি অঞ্চলে জ্বলেছে আগুন। এই সবের মুখোমুখি হয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা অসহায় আশঙ্কায় দিন কাটিয়েছেন। কিন্তু গোটা দেশেই লক্ষণীয় ধৈর্য হারার মতো আচরণ কিন্তু করেননি তারা। বিশ্বাস রেখেছেন দেশের সংবিধানে, সুপ্রিম কোর্টের রায়ে বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপর নির্মিত হয়েছে রাম মন্দির। ভারতীয় মুসলমান মানুষেরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে মেনে নিয়েছেন সেই মন্দির নির্মাণ। উত্তর ভারতের ধর্ম সংসদ থেকে সম্প্রদায় ভিত্তিক অত্যাচারের ডাক দেওয়া হলে তারা রাজ্যের প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতা করার সময়েও আইনের মধ্যে থেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বিলকিস বানোর ধর্ষকেরা মুক্তি পাওয়ার পরেও তাদের প্রতিবাদ মাত্রা ছাড়া হয়নি। অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন, হিজাব প্রথা বাতিল করা, এই সবের বিরুদ্ধে মুসলিমরা প্রতিবাদ করলেও তা অসংযত হয়নি। নানা রকম বিপন্নতার মুখোমুখি হয়ে তারা সংযম এবং সহন শক্তিরই পরিচয় দিয়েছেন। আশা করা যায় আগামী দিনেও মুসলিম সম্প্রদায়ের প্রধানতম অবলম্বন হবে সংযম, প্রধানতম অবলম্বন হবে সবর বা ধৈর্য। রাজনৈতিক প্রেক্ষিত ভূমির কিছু উন্নতি হলেও এখনো বহু পথ অতিক্রম করা বাকি। বিজেপির রাজনৈতিক বিরোধিতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন দেশের সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন। সাম্প্রদায়িক বিদ্বেষের যে বাস্তুতন্ত্র এই দেশে গড়ে উঠেছে তার সমাপ্তি ঘটাতে গেলে সংযম এবং ধৈর্যশীল হয়ে আরো বেশি করে সুকর্মে নিযুক্ত হওয়া প্রয়োজন মুসলমানদের, যাতে ব্যক্তি, সম্প্রদায় এবং দেশের মঙ্গল সাধন হয়। ধর্মশাস্ত্র অনুসারে ধর্মের 10টা লক্ষণের অন্যতম প্রধান হলো ধৃতি। ধৃতি অর্থাৎ ধৈর্য। মৎস্য পুরাণ থেকে জানা যাচ্ছে ধৃতি থেকে তপস্যার উৎকর্ষ সিদ্ধ হয়। বিগত 2 দশক যাবৎ ভারতে মুসলমানদের দিন যাপন যেন এক ক্লেশকর তপস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই তপস্যা এখনো জারি থাকুক সুস্থ নিরাপদ সময়ের আশা অনলাইন আনন্দবাজার পত্রিকায় লিখেছেন তাজউদ্দিন আহমেদ। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 6টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। বদলে যাওয়া সময় সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট সহ বিভিন্ন বিষয় নিয়ে, বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের, সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করছেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের নতুন আপডেশনে হোক, নতুন সেটিংসে হোক, বা তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য হোক, বা অন্য যে কোনো কারণে হোক, বেশ কয়েক মাস হলো আমাদের ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন
নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এটা একটা নিয়ম। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। তবে ইউটিউবে ইংরাজিতে নিউজ নির্ভীক লিখলে স্পেলিং হবে NEWSNIRVIK, নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।